মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে। বাংলার জন্য রাজনৈতিকভাবে হ্যাংলা, এইভাবে একদিকে বিজেপিকে যেমন নিশানা করেছেন, তেমনি নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন জ্ঞানেশ কুমারকেও। যেভাবে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, তাতে কিন্তু কেউ তাকে ছেড়ে কথা বলবে না। আজ নয় কাল দিল্লি থেকে বিজেপি কিন্তু যাবেই এবং তারপরে জনগণের দরবারে হাজির করা হবে এই জ্ঞানেশ কুমারকে। দেবজিৎ সরকার বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে পরিষ্কার বলছেন যে বিজেপি কিন্তু আজ নয় কাল দিল্লি থেকে চলেই যাবে এবং জ্ঞানেশ কুমার তাকে কিন্তু সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না। ক্ষমতা দেখিয়ে এখন যাদের নাম কাটা হচ্ছে, একসময় তাদের দরবারেই টেনে আনা হবে এই জ্ঞানেশ কুমারকে। তার আগে মমতা ব্যানার্জি বলেছেন, আমরা আছি বলেই না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরম আছে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেলে আপনাদের 12টা বাজিয়ে দেবে। এই একটা কমিউনিটি জোট বেঁধে ঘিরে ফেললে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এই কমিউনিটি কারা? মারোয়ারিরা, আমেরিকা, বিহারি, ইসরায়েল, ওড়ি, পুঁজিবাদী কারা? মুখ্যমন্ত্রী বলেননি, উত্তরটা আমরা প্রত্যেকেই জানি। এই যে কমিউনিটি জোট বেঁধে ঘিরে ধরে ঠিক তাদের 12টা বাজিয়ে দেবে, সেটা তো আপনিও জানেন, আমরা সবাই জানি। আপনি বিজেপির বক্তব্যের সম্ভাব্য অডিয়েন্স বলে মুখ্যমন্ত্রী মনে করেন। আপনারা যারা দুর্গাপূজায় অঞ্জলি দেন, সরস্বতী পুজোয় হলুদ পাঞ্জাবি বা শাড়ি পরেন, যাদের বাড়িতে শালগ্রাম আছে, এটাও বলে দিতে হবে না। আমরা সবই জানি বাঙালি এবারে তৃণমূলের বিসর্জন দেবেই। বাঙালি তৃণমূলকে সরিয়ে দিয়ে বিজেপিকে আনছে। ধন্যবাদ। অন্যদিকে ইতিমধ্যেই যেমন আপনাদের জানাচ্ছিলাম, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গত 2.5 দিন ধরে তারা শহরে রয়েছেন। আজকেও কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করবেন। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথম দিকেই বৈঠক ছিল, যেটা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। খুব স্বাভাবিক, যখন ভোট হবে সেক্ষেত্রে কিন্তু যখন কেন্দ্রীয় বাহিনীর ইতিমধ্যেই কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরও কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্রে যে সেন্ট্রাল ফোর্সের যারা নোডাল অফিসার রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয়ের খুব বেশি প্রয়োজন হবে। সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে একদম মুখ্য সচিব ছিলেন, পরবর্তীতে ডিজি ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন, তাদের সঙ্গেও মুখোমুখি কথা হয়েছে। বিএলও একাংশ বিএলও এসেছিলেন, যাদের সাথে ইন্টারাকশন হয়েছে। বিএলও তারাই যারা কিন্তু কাজ সম্পন্ন করতে পেরেছিলেন এবং অনেকটাই ভালোভাবে কাজ করেছিলেন। এবং কমিশনের বক্তব্য, বিএলও নিয়ে অনেক অভিযোগ থাকলেও বেশ কিছু বিএলও ছিলেন যারা কিন্তু কাজ তারা খুব দ্রুত করেছিলেন এবং খুব সময়ের সঙ্গে কিন্তু একদম অর্গানাইজড ওয়েতে তারা করেছিলেন। তাদের সঙ্গে তারা ইন্টারাকশন করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং সবথেকে বড় কথা, দুদিনের সফর কিন্তু এই সাংবাদিক বৈঠকের পর শেষ হচ্ছে। তারপরে কিন্তু ফিরে যাবেন মুখ্য নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ। এবং জানিয়ে রাখি যে আর কয়েকদিনের মধ্যেই একদম ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ারই কথা। নিয়ম অনুযায়ী সেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তবে বেশ কিছু প্রশ্নের আমরাও রাখার চেষ্টা করব, কতটা উত্তর পাবো সেটা অবশ্যই পরবর্তীতে জানা যাবে। তবে এটা ঠিক যে দুদিনের বৈঠকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো হিংসা একেবারেই বরদাস্ত নয়। এবং যেহেতু রাজনৈতিক যারা এসেছিলেন দলগুলো, তারাও কিন্তু হিংসার বাতাবরণের কথা যেমন বলেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের একটাই বার্তা ছিল, জিরো টলারেন্স। সে যে কেউ হোক, পুলিশ কমিশনার হোক বা যে কোনো আধিকারিক হোক, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রেয়াত করা হবে না, কোনোভাবেই রেয়াত করা হবে না, এমনটা বার্তাতে তিনি দিয়েছেন। তবে এটা ঠিক, আজকে সাংবাদিক বৈঠকের পর তিনি দিল্লি ফিরে যাবেন এবং তারপরে কয়েকদিনের মধ্যেই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে, এমনটাই কমিশন সূত্রে খবর। রুমা, ধন্যবাদ। 2.5 দিনের সফর সেরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দফায় দফায় যে বৈঠক গত 2 দিন ধরে হয়েছে, তার নির্যাস কি বেরোয়, মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠক করে ঠিক কি বার্তা দেন, সেদিকে আমাদের নজর থাকবে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবি করেছেন তারা আছেন বলেই সকলে ভালো আছেন। একটা কমিউনিটি জোট বাঁধলেই 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। ধর্মতলার মঞ্চ থেকে এই বার্তাই তিনি দেন। উনি জানেন না উল্টো দিকের কমিউনিটিও জোট বেঁধেছে আর ওর কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। अब क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अंबेडकर को क्वेश्चन कीजिए,
आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে ওনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সব সময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।